দর্শক, সকল ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত সাওম। দর্শক, এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। গ্যালারি কায়ার ওয়েবসাইট গ্যালারি কায়া কন্টেম্পোরারি আর্ট সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে ৭৯ জন শিল্পীর ৩৫৫টি চিত্রকর্ম নিয়ে আর্ট এফোর্ডেবল ফেস্টিভ্যাল। দর্শক, আপনি চাইলে ওয়েবসাইটে ব্রাউজ করে ফেস্টিভ্যালের ছবিগুলো দেখে নিতে পারেন। ফেস্টিভ্যাল চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আজ সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হবে স্বপ্নদল প্রযোজিত নাটক ত্রিংশ শতাব্দী। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা ৬টা ৩৫ সরাসরি সম্প্রচার হবে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত ৯টা ৩০ থাকছে শামস করিমের পরিচালনায় ধারাবাহিক নাটক ৭ কিলো ১ গ্রাম। প্রথম চোটটা পাইলাম যখন ওই নাই আমার মুখের উপর জানলাটা ঠাস করে বন্ধ করে দিল, আর পরের চোটটা পাইলাম কখন জানোস, ওর বাপে যখন আমার চোর করে দৌড়ে নিয়ে দিল। এই খেলাটা কি তিনজন মিলেই হয়ে যায়? না, কৃপণের বাড়িতে চোর ঢুকছে। তুমি কি করতে চাও সেটা পরিষ্কার করে বলো। তককে থাকো মাপা। কি লিখতাছেন? প্রেমপত্র নাকি আমার লাইগা? চরমপত্র লাগতেছি তোর হাতে কি? আমার স্যালারি লয়ে আইছস। আমার ছেলেটা এই সুইসাইডের মতন এমন হালকা জিনিস কি করতে করতে যাইবো। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা করাটাই ভুল। রাত ১১টা ৩০ সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি গীতিকার, সুরকার ও সঙ্গীত শিল্পী লুৎফর হাসান। শুভ সকাল ভাইয়া। শুভ সকাল। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। কেমন যাচ্ছে সময়টা? আপনাকে সবসময় দেখে খুব পজিটিভ একজন মানুষ, এবং আপনার এই পজিটিভ অরাটা আমাকে ভীষণ রকমভাবে মুগ্ধ করে। সবকিছু মিলিয়ে এই সময়টার সাথে আসলে আপনি কিভাবে চলছেন? পজিটিভ আমি ছিলাম না। আমি ৫ বছর আগেও, বেশি না, ৫ বছর আগে ধরেন ২০২১ থেকে আমার এই পরিবর্তনটা শুরু হয়। আচ্ছা। ২০২১-এর আগেও আমি খুবই মানে রূঢ়, খুবই রুক্ষ। আচ্ছা। আচার আচরণে এবং কথাবার্তায় সব জায়গায় আমি ওরকম ছিলাম। আমি মনে করতাম যে প্রতিবাদী, কিন্তু আমি পরবর্তীতে আমি ভাবলাম যে আসলে প্রতিবাদেরও তো নানান ভাষা থাকে। হ্যাঁ। তা আমি তো নরম স্বরে সুন্দর নিজস্ব কিছু ভাষায় প্রতিবাদে থাকা যায় কিনা দেখি। তো আমি দেখলাম যে মানে ঘুরিয়ে পেঁচিয়ে পজিটিভ কথা বলেও প্রতিবাদে অংশ নেওয়া যায়। এবং সেটা আপনাকে যদি আমি কোনো একটা আঘাত করার ইচ্ছে থাকে, রূঢ় কথা বলে যদি আপনাকে আমি আঘাত করি, সেটা যতটা না কাজ দেবে, আপনাকে যদি সুন্দর কথায় আপনাকে আমি আঘাত করি, তাহলে আপনি দেখা গেলো ঘুমাতে পারবেন না। ফলে পজিটিভ যে চিন্তা ভাবনা, আমার পজিটিভ অ্যাপ্রোচটা ইম্পর্ট্যান্ট। সবকিছু মিলিয়ে পজিটিভ অ্যাপ্রোচ না শুধু, আমার সমস্ত ভাবনা সবকিছু দিয়ে যেটার রেজাল্ট আমি পাচ্ছি আর কি। ওকে। এটা আমি কাউকে শত্রু বাড়ছে না, হ্যাঁ, কিন্তু আমার কাজ হয়ে যাচ্ছে। মানে আপনার যে চিন্তা ভাবনাটা সেটা আপনি এক্সপ্রেস করছেন পজিটিভ ওয়েতে। ব্যাপারটা হচ্ছে এরকম। নীতি ওই জায়গায় আছে। সাম্প্রতিক সময়ে অনেক বেশি আমরা আপনাকে দেখছি, বেশ কিছু কাজ ইতিমধ্যে হয়েছে এবং এখনো মনে হয় কথা চলছে। কাজগুলো সম্পর্কে একটু জানি, যে কি কি রিলিজ হলো বা কি কি আসলে বইয়ের কথা, বইয়ের কাজ যদি বলেন। না, গান নিয়ে বিজি আছি। গান, আসলে গান নিয়ে ব্যস্ত। এই কারণেই আমি দেখলাম যে মানুষ গান শোনার চেয়ে বেশি রাজনৈতিক কথাবার্তা বেশি বলে, মানে গান শোনার চেয়ে বেশি মানে অপ্রয়োজনীয় আলাপ করে। একটা ইস্যু তৈরি হলে যে বিষয়ে তার জ্ঞান নাই সেই বিষয়ে ঝাঁপিয়ে পড়ে বলা শুরু করে। তো এই যে মানুষের অকারণ ব্যস্ততা, আমার মনে হলো যে আমি তাহলে একটু গানের দিকে নিই না। অল্প কিছু হইলেও তো একটা শ্রেণীর মানুষকে এদিকে ঝুঁকাতে পারবো। তাতে মানুষ সারাদিন ওইসবই ব্যস্ত না থেকে একটু যদি গান শুনে ভালো লাগবে, ডিস্ট্রাকশন কাজ করবে আর কি। হ্যাঁ, আমি পরে ভাবলাম যে আমি গান গাইলে তো হবে না। আমি গান গাইলে শুধু আমাকে যারা পছন্দ করে তারা আমাকে শুনবে।
আমাকে যারা পছন্দ করে না তারা তো আমার গান শুনবে না, তাহলে সব ধরনের শ্রোতাকে কিভাবে নিয়ে আসা যায়। ওকে, তখন আমি করলাম কি, যে আমাদের জেনারেশনের 10 জন শিল্পীর সাথে গান করলেও এটা হবে না। আমি করলাম যে এই সময়ে যে ছেলে মেয়েরা খুব ভালো করছে গানে, ওদের সাথে আমি দেখা করলাম, কথা বললাম, আচ্ছা গান তৈরি করলাম, আচ্ছা, এবং গানটার রেসপন্স অনেক ভালো। আমি, শেখ সুলাইমান, রাকিব, তারপর শিফা, হ্যাঁ আমরা একত্রে একটা গান ছেড়েছি, ধ্রুব মিউজিক স্টেশন থেকে এসেছে, তরিক ভাইয়ের মিউজিকে, রাফাত এটার ভিডিও করেছে। তো এই গানটা দেখলাম যে তরুণ ছেলেমেয়েরা বিভিন্ন আড্ডায় গাইছে, স্টেজে গাইছে, তো গান গাইতে শুরু করেছে। আচ্ছা, আমার কিন্তু ওই জনপ্রিয়তার উদ্দেশ্যে গানটা করা না, আমার না। হচ্ছে যে আমি একটু তরুণদের সাথে একটা কাজ করতে চাই। হ্যাঁ। কিন্তু দেখলাম যে গানটা আস্তে আস্তে গ্রহণযোগ্যতা পাচ্ছে, বাহ, জনপ্রিয়তার দিকে যাচ্ছে। তো এটা হওয়ার ফলে আমাকে ধ্রুবদা বললেন যে লুৎফর ভাই, আপনি আপনাদের এই টিমটা যেভাবে কাজ করেছে দারুণ, আপনারা কাজ করতে থাকেন। তো ওনার উৎসাহ পেয়ে ভাবলাম যে তাহলে নেক্সট গান করি। ওকে, তো আমরা নানান ধরনের হ্যাঁ প্রায় মানে বছরব্যাপী 2026 আমরা কি কি গান করব সকলে মিলে, এরকম সম্মিলিত গান, মানে এক গানের মধ্যে আমরা সবাই আছি, এরকম 2026 সালের কয়টা গান হবে সেই গানগুলো মানে প্রজেক্টের যে লিস্টটা সেটা আপনারা বানিয়ে ফেলেছেন, বানিয়ে ফেলেছি। এখন শুধু কাজগুলো হবার কাজগুলো অপেক্ষা। হবার অপেক্ষা আর কি, এবং আচ্ছা, হবে। এখানে একটা ছোট করে প্রশ্ন করতে চাই যে আপনি যেটা বলছিলেন যে আমার প্রজন্মের শিল্পীদের সাথে না, আমি চেষ্টা করছি নতুন প্রজন্মের শিল্পীদের সাথে কাজ করবার, তো সেই জায়গায় চিন্তা ভাবনাটা একটা বড় পার্থক্য থেকেই যায় লুৎফর ভাই। সেটা কি উঠে যেতে পারছেন বলে মনে করছেন, বা কোথাও কি একটু ধাক্কা খেতে হচ্ছে? না, এটা একটা অত্যন্ত আনন্দের বিষয় যে আমার যে বন্ধু বান্ধবরা গানে বা সৃজনশীল এই পৃথিবীতে নাই, সবার কাজই সৃজনশীল। বলছি যে আমাদের এটা বলে মানে পরিচিত যেটা আর কি, যে আমরা মিডিয়া যে কাজটা করি আমরা, আমাদের বন্ধু বান্ধবরা যারা বিভিন্ন ব্যাংকে আছে, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান আছে, বিজনেস করছে, অন্যান্য মানে কেউ উদ্যোক্তা, অনেক কাজে ব্যস্ত আছে। তো আমার বয়সী যারা, তারা তাদের সাথে আপনি আমাকে মেলাতে পারবেন না, বেখাপ্পা লাগবে, বলছে না উনি তো আপনার বন্ধু না। হ্যাঁ হ্যাঁ, কারণ আমরা কিন্তু 40-এর দিকে যাচ্ছি না, 50-এর দিকে যাচ্ছি আমাদের যে আচ্ছা, জেনারেশন। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু অনেক বড় ব্যাপার যে 50 বছর যে মানুষের, তাকে দেখতে একরকম, বা তার পোশাক আশাক, তার জীবনযাপন একটু অন্যরকম। হ্যাঁ। কিন্তু আপনি দেখবেন যে আমি চলাফেরা করি হচ্ছে বাচ্চাদের সাথে, মানে বাচ্চা বলতে আমাদের বাচ্চার মতোই তো ওরা, যারা পরের প্রজন্ম। হ্যাঁ, যারা এখন ইউনিভার্সিটিতে পড়তেছে। হ্যাঁ, তো ওদের সাথে যখন আমি মিশি, আমি আমার জীবনযাপন ওদের মতো হয়ে যায়, আমার চিন্তা ভাবনা ওদের মতো হয়ে যায়, আমার একদম। কাজগুলো ওদের মতো হয়ে যায়। ফলে ওরাও আমার সাথে কাজ করে আনন্দিত, হ্যাঁ। আমি ওদের সাথে কাজ করে মানে আনন্দিত। গ্রহণযোগ্যতার একটা হ্যাঁ। ব্যাপার থাকে, ভাইস ভার্সা না, ব্যাপারটা, তাই মানে না? কোনো ঝামেলা হচ্ছে না, হ্যাঁ। এবং কি আমরা এনজয় করছি। হ্যাঁ, হ্যাঁ, খুবই দেখলো, ওদেরকে বলছি যে তোরা তো সেদিনের বাচ্চা, এসব কি বুঝিস। ওরা আবার বলছে যে আপনি তো বুড়ো হয়ে গেছেন। ওটা এক ধরনের আনন্দের। এবং আপনি খুবই মিশুকে মানুষ লুৎফর ভাই, আমি দেখেছি আপনি যেখানেই যান না কেন, মানে সবার সাথে এত সুন্দর করে আপনি কথা বলেন, সুতরাং আপনার সাথে যোগাযোগ স্থাপনের জন্য আলাদা কোনো এফোর্ট আমার কাছে মনে হয় দিতে হয় না কারোর জন্যই। লুৎফর ভাই, একটু জানতে চাইবো যে আপনি তো প্রচুর বই পড়েন, কবিতার বইয়ের সংখ্যা আসলে কত বেশি থাকে আপনার পড়ার ক্ষেত্রে? দেখেন, কবিতা প্রতিদিন পড়ি আর কি, মানে ওটা কবিতার কাছে যাওয়া হয়। কবিতা ছাড়া আসলে আমি কোনোদিন তো কবিতা না পড়ে থাকি নাই আসলেই কোনোদিন, মানে প্রতিদিন? কোনোদিন, মানে কবিতা বলতে যে আমাকে বই বের করে পড়তে হবে তা না, আচ্ছা, কোনো না কোনো ভাবে কবিতার কাছে যাওয়া হয়। অন্তত 2টা লাইন হইলেও তো একটু মন দিয়ে পড়ি যে কি লিখছে, মানে কেন, মানে এটা কি ছোটবেলা বলতে থেকে, চেয়েছে। ছোটবেলা থেকেই ধরেন আমি বিভিন্ন দশকের যারা কবি, দশক হিসেবে যেগুলো কাউন্ট করা হয়, সবার কবিতাই আমার মোটামুটি জানা আর কি। তো আমি পড়ে আনন্দ পাই, কারণ গল্প উপন্যাস পড়ার জন্য আপনাকে এখন ব্যস্ততাকে পাশ কাটিয়ে আবার যে পড়তে চান, সময় বের করতে হবে। প্রতিদিন আমি 1 ঘন্টা এই বইটা পড়বো, আচ্ছা, সেটা আলাদা। কিন্তু কবিতার জন্য আলাদা সময় বের করতে হয়। যে কোনো সময় পড়ে হ্যাঁ, আমার ফেলা মনে যায়। হচ্ছে যে আমি একটু জীবনানন্দ পড়ি, আমার ভাল লাগছে, আমি আল মাহমুদ পড়ি, আমি একটু শঙ্খ ঘোষ পড়ি, আচ্ছা, আমি একটু মানে এই যে বিভিন্ন রকমের কবিতা পড়েন বা বিভিন্ন রকম কবিদের কবিতা পড়ছেন, যখন গান লিখতে যান তখন আসলে কোনো প্রভাব কাজ করে কিনা? আমি চাই প্রভাব পড়ুক। গানে যখন কবিতার প্রভাব পড়ে হ্যাঁ, বা কারো কবিতার প্রভাব পড়ে,
তখন ওই গানটা না অনেক ভালো হয়ে যায়। আর কবিতা বিমুখ যেসব গান হ্যাঁ, সেসব তো আসলে সেই সেসব- গানগুলো শুনলেই বোঝা যায় সেই সব গান শুনেই আপনি বলবেন যে কেমন গান এই হচ্ছে, মানুষটা কবিতা পড়েনি। পড়েনি বা আগের মতো গান হচ্ছে না, তখনই এই বিপর্যয়টা নামে। হ্যাঁ, এই যে এই প্রসঙ্গেতে আমি আসতে চাচ্ছিলাম যে আমরা সবসময় বলে থাকি, এই সময়টাতে আমরা বিশেষ করে বলি যে আগের মতন গান হচ্ছে না, আগের মতন গান হচ্ছে না। মানে কেন আমরা এটা বলছি? আসলেই কি আগের মতন গান হচ্ছে না, নাকি আমরা তো মনে করি যে কোনো একটি গান কালোত্তীর্ণ হবার জন্য 30 বছর সময় লাগে, সুতরাং এখনকার গানগুলো যে আগের মতন হচ্ছে না, এই যে একটা জাজমেন্ট করে ফেলছি, এটা আসলে কতটুকু সঠিক? খেয়াল করে দেখবেন এই ধরনের কথা যারা বলে আপনি একটু গভীরভাবে তাদেরকে দেখবেন, এই কথাটা কে বলল আপনি তার দিকে তাকাবেন, খেয়াল করে দেখবেন যে তিনি জীবনে তার প্রাপ্তির জায়গাটা কম। আবার আপনার মনে হচ্ছে যে এই লোকের অনেক প্রাপ্তি, তারপর এই কথা কেন বলছে? আরো গভীরভাবে দেখবেন তার জীবনের ভেতরে এক ধরনের মানে অনেক পেয়েছে, যেটা চেয়েছে সেটা পায়নি, তার মধ্যে এক ধরনের অপ্রাপ্তি আছে, আক্ষেপ আছে। আক্ষেপ আছে, হতাশা থেকে সেই কথাগুলো বলে। কারণ মন্দ গান আগে ছিল, ভালো গান আগে ছিল, ছিল মন্দ গানগুলো টেকেনি, ভালো গানগুলো টিকে গেছে, এখনো মন্দ গান আছে, ভালো গানও আছে। আপনি বেছে বেছে কেন মন্দ গানের দিকে যাচ্ছেন? ভালো গান হচ্ছে না? আমি যে গানটা গেয়েছি সোমেশ্বরীর লেখা, ঘুড়ি তুমি কার আকাশে ওরো তার আকাশকে আমার চেয়ে বড়, এই যে একটা গান, জনপ্রিয় গান, কিন্তু এই গানকে তো আপনি কোনো দিক দিয়ে এটাকে মন্দ গান বা হালকা গান বলতে পারবেন না। বাংলা গানের সবচেয়ে ভালো গান যেগুলো, সেই গানগুলোর একটা, তাই তো? ডেফিনেটলি। তো আমার এই গানটা তো মানে কালজয়ী হওয়ার পথে, নিজের কথা বলতে নেই বলে, কিন্তু আমি বলি যে না, নিজের কথা, আমার নিজের একটা, আমার নিজের সন্তান ভালো হলে, মেধাবী হলে আমি বলবো না কেন, আমার গান ভালো হয়েছে, ঘুরি তুমি কার আকাশে ওরো ভালো গান, এটা এবং শ্রোতা দর্শক সুন্দরভাবে গ্রহণ করেছে হ্যাঁ, সেটা। এবং এটা এটা পরীক্ষিত, এবং এটা কালোত্তীর্ণ হবে। তার মানে কি হচ্ছে না ভালো গান? আচ্ছা, আমি আমার গানের কথা বললাম, আসেন এখন এটা ঘুরি তো তাও ধরেন এটা এক যুগ পেরিয়ে গেছে, সম্প্রতি কাজের কথা আসি। সম্প্রতি একটা গান এসেছে না, জনপ্রিয় হয়েছে গত 4-5 বছরের মধ্যে, শিরোনামহীনের এই অবেলায়। এই অবেলায় যে গানটা আপনি দেখেন, তরুণ প্রজন্মের শিক্ষিত ছেলেমেয়েরা এই গান শুনলে একদম মানে পাগল হয়ে যায়। আপনি ধরেন হাসিম ভাইয়ের যে গানগুলো, যে দেখা না দিলে বন্ধু কথা কইও না, আপনি গানগুলো শুনেন, এই গানগুলো তো ভালো গান, ভালো গান। তো এই গান কি মানুষের মুখে মুখে আছে না? ভালো গান হচ্ছে না কে বলছে? প্রতি বছর তো 2-3টা ভালো গান আমরা পাচ্ছি, তাই না? আগেও প্রতি বছর এরকম 2-3টা গান ভালো আসতো। আচ্ছা, অধিকাংশ গান কি জনপ্রিয় হইতো? না, হইতো না। আপনি দেখেন এক বছরে 2 ঈদে যে অ্যালবামগুলো বেরোতো, হ্যাঁ, তখন একটা অ্যালবামের গান বা 2টা অ্যালবামের গান সুপার হিট হইতো। অ্যালবাম তো বের হইতো কয়েক হাজার, তাহলে বাকি গানগুলো কি ছিল? হিসাবে আসেন, সব সময় আসলে একই অবস্থা ছিল, কোনো অবস্থার পরিবর্তন হয় নাই, আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে। সেটাই। কি দারুণ করে বললেন লুৎফর ভাই। একটু ছোট্ট করে আসতে চাইবো, একেবারে শেষের দিকে চলে এসেছে, সংক্ষেপে একটু জানবো যে এআই সম্পর্কে এখন আসলে আমাদের মধ্যে অনেক রকম কনসেপশন আছে, মিসকনসেপশন আছে, আমরা হয়তো বুঝতেও পারছি না আসলে এআইটা কিভাবে কাজ করছে, কারণ এটা একেবারেই নতুন আমাদের কাছে। অনেকেই বলছেন যে এআইয়ের জন্য আসলে গীতিকার, সুরকার বা সঙ্গীত পরিচালকদের কাজটা এআই হয়তো দখল করে নিতে পারে, সেই একটা সম্ভাবনার জায়গা আমরা দেখতে পাচ্ছি। সেটা সম্পর্কে আপনার আসলে অবজারভেশনটা কি? এআই যদি আপনাকে নিয়ন্ত্রণ করে, আপনি বেকার হয়ে যাবেন। আর আপনি যদি এআই কে সহায়ক বানাতে পারেন, তাহলে আপনি রাজ করবেন। আপনার রাজত্ব তখন আপনার, ওই রাজত্বটা, এআই এর পৃথিবীটা তখন আপনার, এআই এর লাগামটা আপনার হাতে তখন। এআইটা হচ্ছে এরকম ব্যাপার, এআই কে আপনি আপনার সহায়ক বানান, অ্যাসিস্ট্যান্ট বানান, তাকে ইউজ করবার যে একটা ক্যাপাবিলিটি, সেটা আমার মধ্যে আনতে হবে। রাইট। যে গীতিকাররা একটা গান লিখলো, সে ভাবতেছে যে আমি আসলে এই গানটাকে আরেকটু মানে মাত্রা ঠিকঠাক আছে কিনা, বা আরেকটু এখানে 2-একটা উপমা আনা যায় কিনা, ও পরামর্শ দেবে, এআই পরামর্শ দেবে। আচ্ছা, সে ভাববে যে আসলে এখানে এআই আমাকে এই পরামর্শ দিল, দেখি তো। সুরের ক্ষেত্রে একটা সুর করার পর এআই কে দেওয়ার পর যে সুরটা শোনাচ্ছে, তারপরে দেখা গেলো যে আচ্ছা এটা এই সুরটা এরকম না, আমাকে এরকম করে দাও সুর, ও করে দিল। মিউজিকের ক্ষেত্রে এটা তো, মিউজিকের ক্ষেত্রে এআই যে সাজেশনটা আপনাকে দিল, আপনি সেই সাজেশনটা নিয়ে আপনি নিজে সেইখানে মানে ভায়োলিনটা সেভাবে বাজান, গিটারটা সেভাবে বাজান, আপনি দেখবেন যে আপনার গান কত উন্নত হয়ে গেছে, শুনতে আরাম লাগছে। মানে আমার সৃষ্টিশীল কাজকে সে ভ্যালু অ্যাড করবে। আপনি যদি এআই কে আপনার শত্রু মনে করেন, আপনার অধ্যায় শেষ, আপনি বেকার, আপনি কর্মহীন, আপনাকে দিয়ে আর কিছু হবে না। আচ্ছা। আর আপনি যদি এআই কে সাদরে গ্রহণ করতে পারেন, তাহলে আপনার আয়ু বহু বছর।
আপনি অনেক দিন আপনার টিকে থাকবেন। হ্যাঁ অনেক দিন আপনার অনেক কাজ, আপনি কাজ কুলাতে পারবেন না, এত কাজ আপনার। অনেক অনেক ধন্যবাদ লুৎফর ভাই আমাদের আয়োজনে এসে সময় দেওয়ার জন্য। খুব ভালো থাকুন, নিরন্তর শুভকামনা Thank আপনার you. জন্য। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন ntvnimontrone@ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।